এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে একটা চরম তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে। যদি এই অবস্থা একদিনে হয়নি, 5ই আগস্টের পর থেকে তুমুল ভাবে এই অবস্থায় পৌঁছেছে এবং বিদেশি কোনো কোনো রাষ্ট্র সতর্ক করে দিচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক আর বেশি দূর এই অবস্থায় নিয়ে যাওয়া ঠিক হবে না। এই অবস্থা আমরা জানতে পারলাম যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সেখানে কিছু বিক্ষোভকারী তারা আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টানো হয়েছে। এই অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে, মানে কত দূর এই অবস্থায় যেতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক, যিনি দ্য হিন্দু গ্রুপের বিভিন্ন পত্রিকায় 25 বছর ধরে কাজ করেছেন, এডিটরের ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি রাশিয়ান টিভি RT-তে নিয়মিত অতিথি হিসেবে কথা বলছেন, ভারতের বিভিন্ন ন্যাশনাল টেলিভিশনে তিনি কথা বলছেন, নিয়মিত কলাম লিখছেন দ্য বিজনেস লাইন সহ, মানি কন্ট্রোল সহ বিভিন্ন পত্রিকায়। প্রতিম রঞ্জন ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি আমাদের কাছে বেশ খানিকটা পরিচিত মুখ। আপনাকে কানেক্ট করার এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দিল্লিতে এই মুহূর্তে কি চলছে আপনি যতদূর জানেন এবং কি অবস্থায় আছে সার্বিক পরিস্থিতি। পরিস্থিতি কন্ট্রোলেই আছে। একটা দুদিক থেকে আমি সংক্ষেপে যদি বলি যে গত 1.5 বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে ভারতের বিরুদ্ধে যে উস্কানি, সেটা শুধু বক্তব্যে নেই, নানান ধরনের কাজে আছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বিজয় দিবসের দিন গুলশান 2 থেকে বাড়িধারার রাস্তাটার নামকরণ করা হয়েছে ফেলানি রোড, ফেলানি অ্যাভিনিউ, বিজয় দিবসের দিন। এবং ক্রমাগতভাবে বিজয় দিবস এবং ভারত সেটা নানানভাবে আজকাল ওখানকার টেলিভিশনে নানান ধরনের জিনিস উঠে আসছে যেগুলো 1.5 বছর ধরে চলছে। তো তাতে কোনো, আমরা তো ভারতের দিক থেকে, মানে আমি সরকারি বলছি না, জনমানুষের দিক থেকে তো কিছু ফেসবুকে বক্তব্য ছাড়া কোনো ধরনের কোনো রিয়াকশন সেভাবে নেই যে কোনো একজন বাংলাদেশিকে পাওয়া হলো, তাকে মারা হলো, যা ধরনের কোনো ঘটনা ঘটেনি, সবকিছুই ঠিক ছিল। এখন এর ওপর যেটা ঘটেছে, গোদের ওপর বিষ ফোঁড়ার মতো, যে একটা মানুষকে সে মূলত, মানে আমি লেট মি কাট দ্য চিজ, যে সে হিন্দু বলে তাকে নগ্ন করে মেরে, নগ্ন করে জীবন্ত অবস্থায় গাছে ঝুলিয়ে তাকে আগুন লাগানো হয়েছে। কোথাও মানুষের ক্ষোভটা আর চেপে থাকছে না। আপনি যদি টুইটারে যান আপনি দেখতে পাবেন, আমি বড় বড় কলামনিস্টদের কথা বলছি, মিনহাজ মার্চেন্ট, বরখাদাত, আপনি জানেন বরখাদাতকে কোনোভাবেই আপনি মোদির সঙ্গে রাখতে পারবেন না। বরখাদাত নিউ ইয়র্ক টাইমসে লেখেন, নানান জায়গায় লেখেন। তো বরখাদাত তার ওনার মোজো স্টোরিতে যদি এই বিজয় দিবস কথা হচ্ছিল এবং বাংলাদেশ থেকে যিনি গেছেন তিনি ওই ভারত সম্পর্কে ওই বিজয় ঘিরে, আপনার লিবারেশন ঘিরে তার বক্তব্য, তো সেটাতে উনি খুব মানে রিয়াক্ট করেছেন। আজ সকালেই কথা হলো, তো আপনি দেখবেন যে একটা ভারতের লোক, মানুষ রেগে যাচ্ছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু দিল্লিতে হয়নি, আপনি ভুল দেখছেন। আপনার বরং দেখা উচিত যে জায়গাটাকে, সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটা রাজ্য যে ভারত, বাংলাদেশ যেমন ভারতের পেটের ভেতর থাকে, ঠিক একইভাবে ত্রিপুরা বাংলাদেশের পেটের ভেতর থাকে। এই রাজ্যের যে রাজা, এখন রাজা নন, ছিলেন যারা, প্রদ্যুৎ মাণিক্য, তার একটা দল আছে টিপ্রা, যেটা ত্রিপুরার যে এই যে যারা আদিম জনগোষ্ঠী তাদের জন্য। তো তারা সেখানে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ করার জন্য রীতিমতো আন্দোলন করেছে এবং তারা যথেষ্ট, মানে তারা ক্ষিপ্ত একেবারে ওখানে। তো আমি বরং বলবো আপনি দিল্লিকে নেবেন না, তার 2-3 দিন আগের থেকে যে হচ্ছিল সেটাকে ধরুন। ঠিক আছে, আমি আপনার কথাগুলো অবশ্যই বিবেচনা নিতে চাই, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে এটি আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। ঘেন্নায়, লজ্জায়, হিংস্রতায়, ভয়ঙ্কর যে পরিবেশ সৃষ্টি করে এটি করা হয়েছে, অবশ্যই এটি মানুষ হিসেবে আমরা নিন্দা জানাই না, আমরা লজ্জিত।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন কোনো আহ, হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে নির্যাতনের শিকার হন বা এই ধরনের আক্রমণের শিকার হন, কেন আমরা মানে ভারত কেন সেটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে সবসময় ট্রিট করার চেষ্টা করে? আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, মাত্র কয়েক মাস আগে আহ বাংলাদেশের দৌলতদিয়া নামে একটি এলাকা আছে, সেখানে আহ ভিন্ন মতাবলম্বী, মুসলমান ধর্মের মধ্যেই ভিন্ন মতাবলম্বী একজন মানুষের মরদেহ কবর থেকে তুলে সেটিও পুড়িয়ে দেওয়া হলো। মানে উগ্রবাদী গোষ্ঠীর কাছে তো কোনো ধর্ম, কোনো জাতপাত থাকে না। তো এটি তো মুসলমান ধর্মের মধ্যেও হচ্ছে। এই বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী তো আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু যখন কোনো হিন্দু মানুষরা এই ধরনের আক্রমণের শিকার হন, কেন আমরা সেটাকে বাংলাদেশে, আমরা মানে ভারত, আমি ভারতের কথা বলছি, বা আমাদের একটু বিশেষ অংশ আছে তারাও এটি বলে, কেন ওই মানুষগুলোকে বাংলাদেশি হিসেবে ট্রিট না করে সংখ্যালঘু হিসেবে ট্রিট করেন আপনারা, মানে ভারতের মানুষের কথা বলছি। খুব ভালো কথা, খুবই ভালো প্রশ্ন। আহ, প্রথম উত্তর হচ্ছে যে ধরুন ভারতবর্ষে নানান ঘটনা ঘটে, নানান ধরনের ঘটনা ঘটে সংখ্যালঘুর উপর, মুসলমান ধর্মের মানুষের ওপর ঘটে। 140 কোটির দেশ। তো যখন ঘটে সেটাকে ঘিরে আমাদের এখানেও বিশাল কথাবার্তা হয়, বিশাল হয় বাংলাদেশ অব্দি পৌঁছবার আগে। তো বাংলাদেশে এটার যে প্রচারটা হয় সেটা হচ্ছে যে ভারতে, আমি একটু একদম ওই ওয়ান্স অ্যাগেইন কাটিং দ্য চিজ, যে ভারতে মুসলমানকে মারা হচ্ছে। এবং যদি আপনি দেখে থাকেন যে দীপু দাসের ঘটনার প্রেক্ষিতে যখন আমাদের থেকে যখন তাকে ইয়ে করা হলো, আহ, সরকার থেকে যখন সেটার একটা প্রতিবাদ করা হলো, তাতে বলা হয়েছে যে বাংলাদেশ, এর আগের দিন যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে দিল্লিতে, সেটা কিন্তু বেসিক্যালি 10-15 জনের বেশি ছিল না, আমি খবর নিয়েছি। তারা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিল, কিছুই করেনি। তাতে তাদেরকে হিন্দু চরমপন্থী বলে দেওয়া হলো, অর্থাৎ ইসলামিক ইসলামিক এক্সট্রিমিজমকে ডাউন করে নেওয়া হলো, নর্মালাইজ করা হলো। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অবশ্যই দেখছি, আপনি শুধু দৌলতিয়ার ঘটনা বলছেন, তারপরেও ঘটনা ঘটেছে বাউলদের চুল কেটে দেওয়া, রাইট, রাইট। 80টার ওপর মাজার ভাঙা হয়েছে। আমি কেমন? জানি 50টা মতন। হতে পারে, রাইট। আমার ভুল হতে পারে, জি। হ্যাঁ, না না, আমি তো ইয়ে থেকে বলছি, কাগজ দেখে বলছি, আপনি ওখানকার আচ্ছা। মানুষ, আপনি আরো বেশি জানবেন। হুম, হুম। ঢাকা শহরে কিছুদিন আগেই, মাস দুয়েক আগে, আমি ইভেন্টটা ভুলে যাচ্ছি, যেখানে একটা বড় সমাবেশ হয় যাতে বিএনপির সালাউদ্দিন ছিলেন সেখানে, এবং সেই স্টেজে আরো অনেক সমস্ত এনসিপি ইত্যাদি সব নেতা ছিল। এখন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে ইসলামিক হতে হবে এবং আহমেদিয়া, তারা তো মুসলমান, হুম, তাদেরকে অমুসলিম হিসেবে গণ্য করতে হবে। হুম, হুম। আপনার দেশের একটা বড় কোম্পানির ওনার আহমেদিয়া, এগুলো আমরা জানি। কিন্তু আমরা যখন মানে এবং আমাদের দেশে আপনি জানেন যে পাকিস্তানের গায়ক আদনান সামি, উনি একজন আহমেদিয়া, উনি আমাদের দেশে এসে থাকেন, আমাদের দেশের নাগরিকত্ব নিয়েছেন। জি। তো এগুলো আমরা জানি, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই কথা বলেছি, আপনি দেখুন মানুষ, একটা প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা আপনি আটকাতে পারবেন না যখন একজন এভাবে হিন্দু ঘটনা ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে যে কারণে ঘটনাটা এবারে বেশি হচ্ছে মানুষের ক্ষোভ, এবং আমি বলবো ব্যক্তিগতভাবে আমার নিজেরও ক্ষোভ, তার কারণটা হচ্ছে যে গত 1.5 বছর ধরে যখন প্রথম ঘটনা ঘটা শুরু হলো, তারপর যখন আমরা বলতে শুরু করলাম, তখন ইউনূস প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলো ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না। এবং ডক্টর ইউনূস একটা ইন্টারভিউতে গিয়ে বললেন ঠিক যেটা আপনি বলছেন, যে সবাই বাংলাদেশি, হিন্দু মুসলমান কেন হবে, আমরা তো শুনতে চাই এটা। হুম, কিন্তু হুম। যখন একজন, আমি নাম করছি না, একজন কলামনিস্ট, তিনি টিভিতে একটা ভালো কথা বলেছেন যে গত 15 মাসে কতজন হিন্দুর কথা হয়েছে, চাকরি পেয়েছে। আমরা জানি যে কিছু পুলিশের চাকরি গেছিল এবং তার মধ্যে এক গাদা হিন্দু ছিল। তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, আমরা খবর পাচ্ছি, সবই জানছি কি ঘটছে ওখানে, এবং সেগুলোকে বলা হচ্ছে এই ধরনের কথা। আপনারা বললে কি বলা হয়, মানে তার উদাহরণ হচ্ছে, যেহেতু মাহবুব মোর্শেদ বোধহয় উনি কথাটা বলেছিলেন, তাই সঙ্গে সঙ্গে ফেসবুকে খাপ পঞ্চায়েত বসে গেল যে
অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং আপনি যদি কোনো কথাই না মানেন যে ঘটনা ঘটেইনি, এরকম কোনো ঘটনা ঘটছে না বাংলাদেশে, বাংলাদেশে স্বর্গ সুখ আছে, তাহলে কখনো তো আপনার যে ভেঙে পড়া সমস্ত সিস্টেম, তারপরে তাহলে কি হবে? এবার আমার দিকে যখন আমাদের দেশের লোক এগুলো দৈনন্দিন দেখছে, সে কানে যা শুনছে আর আপনাদের যা বক্তব্য শুনছে সেটা দেখছে, সে সে রেগে যাচ্ছে, সরকারের ওপর চাপ বাড়ছে। সরকার তো তার মতো করে উত্তর দেয়, কথা বলে, কিন্তু আজকে দিল্লির ঘটনাগুলো বা টুইটারে ফেসবুকে যে আলোচনাগুলো চলছে, সেগুলোর একটাই সোজাভাবে ধরা যেতে পারে যে আমাদের ভারত সরকারের ওপর ভারতের লোকের চাপ বাড়ছে যে তুমি কিছু করো, এটা আর নয়। আমি প্রতিপালন বোস, আপনার যে যুক্তিগুলো অবশ্যই আমি সেগুলো গ্রহণ করছি এবং এগুলো অকাট্য যুক্তি, কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে মৃদু আপত্তি করব। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয় না, এটা বললে অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই ধ্রুব মিথ্যা হবে, ধ্রুব মিথ্যা। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা, যদিও আমি সংখ্যালঘু শব্দটার সাথে দ্বিমত পোষণ করি, এখন প্রচলন হয়ে গেছে বোধহয় শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে বোঝানোর জন্য। আমিও দ্বিমত পোষণ করি, আমিও দ্বিমত হ্যাঁ, পোষণ করি। তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে নানান সময় নির্যাতন চলেছে, এটা সত্য কথা। বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের উপর নির্যাতন চালিয়েছে, এখন কোন রাজনৈতিক শক্তি নির্যাতন চালিয়েছে সেটা নয়। আমি আপনার কথাকে মিলিয়ে বলছি, হাসিনা সরকার থাকার সময় 2021 সালে পুজোর সময় একটা ঘটনা ঘটেছিল, হুম, হুম। আমরা জানি। প্রশ্নটা এখন যেটা হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং একটা ডমিনেন্ট মিডিয়াতে, যখনকার মিডিয়াতে যে এক ধরনেরই সরকার পক্ষীয় কথা বলে যাওয়া হচ্ছে যে কিচ্ছু হয়, এটা কিচ্ছু হয়। এটাও হচ্ছে, কিন্তু কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেমন অবশ্যই নির্যাতনের শিকার হচ্ছে। এবং আপনি এই সময় যে বলেন যে চাকরি ক্ষেত্রে বা অনেকে স্যাক করার ক্ষেত্রে হিন্দু কমিউনিটি অনেকে সরকারি চাকরি থেকে স্যাক করা হচ্ছে, এগুলো সব সত্য কথা। কিন্তু ভারতের কোন কোন মিডিয়া, আন্ডারওয়ার্ল্ড, আন্ডারগ্রাউন্ড কোন কোন গণমাধ্যম, সোকাল গণমাধ্যম, তারা কিন্তু অনেক ধরনের রিউমার ছড়িয়েছে হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে, ঢাকা শহরে লাশের স্তূপ ইত্যাদি ইত্যাদি, চট্টগ্রামের সেনাবাহিনী হিন্দুদের উপর নির্যাতন চলছে, একেবারে ঢাকা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অন্যভাবে যে নির্যাতন হচ্ছে না আমি সে কথা বলছি না, কিন্তু এইগুলো তো রটানো হচ্ছে এবং এইগুলো এই গুজব ছড়িয়ে আপনি যাদের কথা বলছেন যে যে ভারতের সাধারণ মানুষরাও তো উত্তেজিত হতে পারে, তারাও তো বিচার দাবি করতে পারে, হ্যাঁ পারে, অবশ্যই। কিন্তু এই মিডিয়াগুলো, সোকাল মিডিয়াগুলো কি মানে খানিকটা দায়ী নয় তাদের এই ক্ষোভ বিক্ষোভের অবশ্যই, পেছনে? অবশ্যই, অবশ্যই। এটা তো দেখুন, এই এই আপনি যেটা বললেন এটার কোনো সরাসরি ওষুধ তো থাকে না। যেমন আপনি জানেন যে লন্ডন থেকে বেরোয় কয়েকটা কাগজ আছে, মিরর, সান, কেমন, তো জি। এই কাগজগুলো ট্যাবলয়েড, তারা সেন্সেশনালিজম করে, বহুল পঠিত কাগজ। হুম, হুম। তো এবং এবং এরকম আরো অনেক আছে, আমি গাদা গাদা আমেরিকান মিডিয়া থেকে, অমুক মিডিয়া থেকে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো। যেমন ধরুন, আমি বিবিসি থেকে উদাহরণ দিচ্ছি। বিবিসির একটা রিপোর্টের জন্য, হজরত বাল নিয়ে একটা রিপোর্টের জন্য আমাদের দেশে দাঙ্গা বেঁধে গিয়েছিল, ভুল রিপোর্টের জন্য। তো এগুলো সব সত্যি, আমি কাউকে ডিফেন্ড করব না, কেউ যদি ব্যাড হুম, জার্নালিজম হুম। করে আমি ডিফেন্ড করব না। মুশকিলটা হচ্ছে যে আমি সেটাকে ইয়ার্ডস্টিক ধরে বলি, কারণ আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট খোঁজ রাখি বাংলাদেশ সম্পর্কে। তো সুতরাং ঘটনা ঘটছে, এবং আপনারাও যখন কেউ কেউ সাহস করে বলছেন, তাদেরকে যখন ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে যখন ফেসবুকে ওপেনলি সরকার পক্ষ থেকে তাদের বিচার হয়, তারপরে তাদের গণধোলাই ধরনের হয়, তারপরে তাদেরকে জেলে পাঠানো হয়, বা কাউকে পাঠানো হচ্ছে না কিন্তু সে ভয় চুপ করে যাচ্ছে, এই ঘটনাগুলো যখন আমরা দেখছি, তখন আমার এখানের লোক তো দেখছে, আপনি তো এগুলো অস্বীকার করতে পারবেন না। তাহলে সে কি রাইট, বুঝতে পারছে? যে এরা যেটা বলছে তার কোনো সত্যতা নেই, ক্রেডিবিলিটি সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু। রাইট। একটা যুক্তি, এটি অবশ্যই মানে লজিক্যালি ধরি কিংবা অ্যান্টি লজিক্যালি ধরি আপনার কথাটার গ্রহণযোগ্যতা রয়েছে। আহ, এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই যে বিক্ষোভ যারা করছে বাংলাদেশেও, যারা ভারত বিরোধী এক ধরনের মানসিকতাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, এবং বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, এটি সরকারই নিজে স্বীকার করছে। আমাদের এখানে একজন ছাত্র নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে সরকারের পক্ষ থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা উগ্রবাদী গোষ্ঠীর কাজ।
এর আগে সে কখনোই স্বীকার করেনি এটা। তার মানে আমরা এখন বলতে পারি ওপেন যে অবশ্যই উগ্রবাদী গোষ্ঠী রয়েছে। ঠিক ভারতেও কি এ ধরনের একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী, যারা নানানভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়? নাকি আমরা অ্যাজ ইউজুয়াল ধরে নেবো না এটা সাধারণ মানুষের বিক্ষোভ? দিল্লিতে যা হচ্ছে বা বিভিন্ন হাই কমিশন ঘেরাওর যে আহ নানান ধরনের প্রস্তুতি আমরা দেখছি। আপনাকে আমি ত্রিপুরার রেফারেন্স দিয়েছি। ত্রিপুরাতে কিন্তু টিপরা যে জনজাতি, জি। তারা কিন্তু একটা বড় সংখ্যক খ্রিস্টান। সুতরাং এটা ধর্মীয়, আপনি যদি এটাকে হিন্দু ধর্মের সঙ্গে ট্যাগ করেন পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে বিক্ষোভ হচ্ছে, পশ্চিমবঙ্গে সেই ধরনের উন্মাদনা কম, যদি আমি উন্মাদনা শব্দটাকে বলি। দেখুন, উন্মাদ ধর্মীয় কি বিধর্মীয়, উন্মাদ সব দেশে আছে, হুম, হুম। এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি এতই হতো কিছু, তাহলে আজকে কোনো একটা মানে এই 1.5 বছর ধরে কারো তো গায়ে আঁচটি পড়েনি, কোথাও আঁচটি পড়েনি, কিচ্ছু ঘটেনি, কেউ কিচ্ছু করেনি। তাহলে 1.5 বছর পরে কেন ঘটছে? তাহলে কি শুধুই কেন লোকগুলো ফেসবুকে বলছে, কেন বরখা দাতের মতো একজন বড় নামকরা সাংবাদিক সে রাগ করছে, কেন করছে? সুতরাং আপনি কখনোই বলতে পারেন না যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বা রিলিজিয়াস এক্সট্রিমিজম, এই তকমাটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যদি এটা হয়েও থাকে, আমি হুম, হুম। আপনার কথাকে অগ্রাহ্য করলাম না, জি। কিন্তু আমি বলছি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। আপনি বলছেন যে ভারতের বিরুদ্ধে যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, সেই উস্কানিমূলক বক্তব্য নিয়ে আমি নিজেও কথা বলেছি, বিরোধিতা করেছি। কিন্তু যারা এই উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে, মানে ভারত আক্রমণ করা হবে, সেভেন সিস্টার্স দখল করে নেওয়া হবে, আহ তাদের যে অভিযোগগুলো, যে যে সীমান্ত হত্যা কিংবা নানান ধরনের আধিপত্য সৃষ্টি করা, বাংলাদেশের উপরে একতরফা নির্বাচন, আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে সাপোর্ট করে যাওয়া, আহ এইসব যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সে সম্পর্কে আপনার একটা ছোট্ট মন্তব্য জানতে চাই। আচ্ছা, এই নির্বাচন সাপোর্ট করা যদি আপনি বলেন, এটা তো ভারত করেছে, সুতরাং এটা তো আনডিনায়েবল ফ্যাক্ট। ভারত যেমন করেছে তেমনি করেছে হচ্ছে চীন। 2018 ইলেকশন যদি, যেটা রিগড ইলেকশন, সেটা নিয়ে যদি দেখা হয়, বোধহয় খোঁজ নিলে জানা যাবে চীন প্রথম কনগ্রাচুলেট করেছিল, বা জাস্ট সমানে সমানে। হুম, হুম। সুতরাং আচ্ছা, এখন আমেরিকা যদি বলে যে আমরা করিনি, তাহলে তো হয় না। আমেরিকা তো সাপোর্ট করেছে এতগুলো নির্বাচন, হুম, হুম। রাশিয়া করেছে। আপনি যদি ভারতকে সিঙ্গেল আউট কেন করছেন? রাশিয়া 2023 সালে এই অবধি বলেছে যে আমেরিকা হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। পিটার হাসের এগেনস্টে রাশিয়া স্টেটমেন্ট দিয়েছে, 2022 সালে দিয়েছে, 2023 সালে দিয়েছে। তো সুতরাং আপনি সিঙ্গেল আউট করতে পারেন না, যদি করেন সবাইকে ধরে নিন। দ্বিতীয়ত না, হচ্ছে সিঙ্গেল আউট এ কারণে। জি, জি, এবার বলুন। আসি আধিপত্যবাদ নিয়ে। দেখুন, সারা পৃথিবীতে কতগুলো নিয়ম চলে। বড় দেশ বড় দেশ, ভারত আমেরিকা সে বড় দেশ, তার মাসল পাওয়ার, এই যে জিওপলিটিক্যাল হায়ারার্কি থাকে, এই হায়ারার্কিকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। সেটা যদি আমি যদি ভারতে না জন্মে বাংলাদেশে হতাম, তাহলেও ওইটাকে আমাকে স্বীকার করতে হবে। জি। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, কিন্তু যদি আমি লজিক্যালি আসি, আপনি কিসে যখন বলে যাওয়া হয় একতরফা চুক্তি, একতরফা চুক্তিটা কোনটা আলোচনা করতে হবে তো, যে কোনটা একতরফা চুক্তি, কোনটা নিয়ে হয়েছে। আপনি তিস্তার জল নিয়ে হয়নি, এগ্রিমেন্ট হয়নি, এটা নিয়ে আপনার গ্রিভেন্স থাকতে পারে, কিন্তু আপনি একতরফা চুক্তি কোনটাকে বলছেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আপনি খালি একটা স্টেটমেন্ট, একটা রেটরিক হিসেবে ব্যবহার করলে হয় না। ওটা তার মানে এটা আপনার রাজনীতি, আপনি বিতর্কে আসবেন না। আপনি রাজনীতি করতে চান, অ্যান্টি ইন্ডিয়া রাজনীতি করতে চান, সেটা ডিফারেন্ট শেডসে হয়। ওভার টু ইউ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, না আপনার কথাগুলো অবশ্যই আমি মানে একেবারে ডিনাই করবো, নিশ্চয়ই সে অবস্থা নেই। এবং মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে সব চুক্তি একতরফা। এবং ইন্টারেস্টিংলি ইউনিট সরকার একটা চুক্তিও সম্ভবত, মানে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি বাতিল করতে পারেনি বা করেনি, তার মানে একতরফা নয় সেই চুক্তিগুলো।
আমি তো সে কথা বলতেই পারি। কিন্তু আহ, মানুষের মনে তো এই ধারণা জন্মেছে, আপনি যে কথা বলছেন যে ভারত শুধু নির্বাচনগুলোতে সাপোর্ট করেছে তা নয়, চীন করেছে, মানে তারা সমর্থন দিয়েছে, ওয়েলকাম জানিয়েছে, যুক্তরাষ্ট্র করেছে, রাশিয়া করেছে। কিন্তু তারা তো এই নির্বাচনগুলোর আগে অন্তত যুক্তরাষ্ট্র বলছিল যে ইনক্লুসিভ নির্বাচন দরকার, সেটি 18 হোক 24 হোক। কিন্তু ভারত কখনো আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ অন্তত যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই কথাগুলো বলেনি, এখন এসে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এইটাকে আমি কিভাবে আলাদা করব? 2014 সালের নির্বাচনে যাতে বিএনপি আসে সেজন্যে প্রায় 3 বছর ধরে চেষ্টা হয়েছিল। খালেদা জিয়া ভারতবর্ষে এসেছিলেন 2012 সালে, এবং তাকে স্টেট গেস্ট করা হয়েছিল, তাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডেকে এনেছিল। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তখন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তো ছিলেনই, কখনো প্রেসিডেন্ট হননি, এবং প্রণব মুখার্জি কথা দেন যে প্রেসিডেন্ট হয়ে প্রথম বাংলাদেশে যাবেন, এবং তাই যান 13 সালের মার্চ মাসে। খালেদা জিয়া এলেন না। এখন ভারতের প্রেসিডেন্টকে যদি আপনি মালদ্বীপের প্রেসিডেন্ট করে দেন তাহলে তো একটু খারাপ হবে। একটু অন্তত গুরুত্ব প্রাপ্য ছিল ভারতের প্রেসিডেন্টের সেদিন, এবং তিনি তো তার আত্মজীবনীতে লিখেছেন সেটা ওনার মতো, মানে জাস্ট টু প্রুভ দ্যাট হি ওয়াজ ডিসগাস্টেড উইথ দিস। হুম, হুম। এবং তারপরেও গেছে ফরেন সেক্রেটারি বিএনপির সঙ্গে করতেছে। বিএনপিকে আপনি বলতে পারেন আমরা যে ভারত জামাতের বিরোধিতা করেছিল, এ কথাটা আপনি বলতে পারেন, যেটা রেকর্ডেড ট্রুথ। কিন্তু এটা রেকর্ডেড ট্রুথ যে বিএনপিকে সেই ইলেকশনে টেনে আনার জন্য ভারত যথেষ্ট চেষ্টা করেছিল। এবং 2018 সালে যখন নির্বাচন কিন্তু ইনক্লুসিভ হয়েছিল, কিন্তু রিগিং করেছে আওয়ামী লীগ। এই রিগড ইলেকশনে সাপোর্ট করার জন্য আপনি ভারতকে বলতে পারেন, যেমন আপনাকে আর 5টা দেশকেও বলতে হবে। আমার আমার আমি জানি না আমি আমার দিক থেকে স্পষ্ট কিনা। না, অনেকে বলে যে ভারতের এই সমর্থনটা না থাকলে আওয়ামী লীগ হয়তো এই ধরনের একতরফা নির্বাচন করতে পারতো না। এটা বিতর্কের বিষয়। আমি একটু কনক্লুশন আসতে যাচ্ছি যে ভারত আসলে এই মুহূর্তে কি চাইছে, যা বর্তমান ইউনূস সরকার পূরণ করতে পারছে না, এবং যার কারণে ভারতীয় পক্ষ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া রয়েছে। আর ইউনূস সরকার কি চাইছে, বা ইউনূস সরকারের পেছনের যারা শক্তি তারা কি চাইছে, এটা তো আমরা জানি যে শেখ হাসিনাকে ফেরত চাইছে, বা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা পালিয়ে আছে, সেটি আর আলোচনা না করলাম। কিন্তু ভারত আসলে কি চাইছে, যেটির অপূর্ণতা এখনো রয়ে গেছে, যার কারণে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে? প্রথমত হচ্ছে আপনাকে আমি বলি যে শেখ হাসিনার কথাটা আপনি তুলেছেন, আমিও তুলি, তাই জন্য উত্তরটা পরিষ্কার করে দেওয়া যাক। সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসেননি, তাকে মিলিটারি প্লেনে করে আনা হয়েছে, এবং শেখ হাসিনা ওখানে থাকলে তাকে মেরে ফেলা হতো। এটা শেখ হাসিনা না হয়ে যদি খালেদা জিয়া হতো তাহলেও কিন্তু হয়তো এই ঘটনাটাই ঘটতো। দ্বিতীয়ত, এটা ভারতের সম্মিলিত সিদ্ধান্ত, অপোজিশন রুলিং পার্টি সবাই মিলে তাকে রেখেছে। সুতরাং এই জায়গাটা কোনো একেবারে মানে আমার দেশের দিক থেকে বিতর্কের ঊর্ধ্বে। আপনাকে যখনই আপনি ভারত এবং বাংলাদেশ আলোচনা করবেন তখন যেমন আপনি প্রশ্ন করছিলেন যে এটা কোনো পার্টির কিনা, আপনি যদি টুইটারে গিয়ে দেখেন দেখবেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে, বিজেপি বলছে না, কংগ্রেস পার্টির পক্ষ থেকে ভয়ঙ্কর গরম গরম বক্তৃতা আছে, এবং একেবারে ওপর থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে সুতরাং ভারত কি চাইছে, আর তার উপর আপনি তাকে মৃত্যুদণ্ড যে মুহূর্তে দিয়ে দিয়েছেন সে মুহূর্তে তাকে আর ফেরানোর কোনো প্রশ্ন ওঠে না, সারা পৃথিবীতে কেউ ফেরাবে না। আহ, দ্বিতীয়ত, এবার জি, এবার জি। এবার হ্যাঁ, এবার আসছে হচ্ছে আর চুক্তির মধ্যে পলিটিক্যাল পার্টটা নেই, কেমন যে রিপ্যাট্রিয়েশন চুক্তি আছে। হুম, হুম, হুম। এবার আপনি আসছেন ভারত কি চাইছে, আর ভারত প্রশ্নটা হচ্ছে আপনি ভারতের আপনি বলেছেন ভারতের প্রতিক্রিয়া আপনি দেখেছেন, ভারত কোনো প্রতিক্রিয়াই দেখায়নি গত 1.5 বছর ধরে। ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কয়েকটা স্টেটমেন্ট দেওয়া ছাড়া। তাহলে সম্পর্কের উন্নয়ন হচ্ছে না কেন দুই রাষ্ট্রের একতরফা সরকারের? ভাবে বাংলাদেশ দেয়, একতরফা ভাবে। আপনাকে আমি যুক্তি দিয়ে বলছি, বাংলাদেশে সরকার এসছে অগাস্ট মাসে 5 তারিখে, প্রথম বাতিল হলো আমরা যখন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলাম এবং একগাদা প্রজেক্ট থেকে সরে দাঁড়ালাম। সেটা কোন মাস? এপ্রিল মাস 2025 সালের।
তার মানে মাঝে প্রায় 8-9 মাস চলে গেল, 7-8 মাস তো বটেই। তাহলে আপনি কখনোই বলতে পারেন না যে যেই না হাসিনা চলে গেছে আপনি সব বাতিল করে দিয়েছেন আমাদের সুবিধে টুবিধে। আমরা কি বন্ধ করেছি? আমরা কি আপনার কারেন্ট বন্ধ করেছি? আমরা কি পেঁয়াজ কাঁচা লঙ্কা যাওয়া বন্ধ করেছি? আমরা কি জলের কল বন্ধ করে দিয়েছি? আমরা কি ওটা বন্ধ করে কিচ্ছু করিনি। কিন্তু একতরফা ভাবে হচ্ছে। একতরফা ভাবে কি হচ্ছে? সেটা হচ্ছে আর্ম টুইস্টিং, যে আমার এখানে আমি এক্সট্রিমিস্ট পুষবো আর তোমাকে ভয় দেখিয়ে আদায় করব। এই পলিটিক্সটা চলবে না। এটা একটা ভার্জে পৌঁছে যাচ্ছে, মানে পাহাড়ের কিনারায় পৌঁছে যাচ্ছে কোথাও। আর সেটা কবে হবে আমি জানি না, কিন্তু এর বাস্ট আউট হবেই হবে। কারণ আপনি ক্রমাগতভাবে গত 1.5 বছর ধরে ভারত বারবার কিন্তু বলেছে, আপনি আপনার মনে থাকতে পারে যে ফরেন সেক্রেটারি যান এবং ফরেন সেক্রেটারি মিটিং করেন ইউনূস সাহেবের সঙ্গে। আপনি এটাও মনে করে দেখুন, ইউনূস সাহেব রীতিমতো গেট ক্র্যাশ করে, ভারত সেই মিটিং এ রাজি ছিল না, ব্যাংককে খুব কোনো উৎসাহ ছিল না, কারণ আমরা দেখে নিয়েছিলাম যে এটা ফেল করছে। কারণ যখন ফরেন সেক্রেটারি যান, ফরেন সেক্রেটারি পরিষ্কারভাবে ভারতের দিকটা বলে আসেন যে আমরা কি চাই। আপনি ইলেকশন, যদি এই সরকার যদি 3 মাস 6 মাস বাদে একটা ইলেকশন করত, তো সরকার তো করেনি ইলেকশন। সুতরাং আমিও তো বলতে পারছি না সরকার একটা দলকে শুধু না, প্রায় 15টা দলকে পলিটিক্যাল প্রসেসের বাইরে বাদ দিয়ে দিয়েছে। আমার প্রশ্নটা সেখানে নয়, আমার প্রশ্নটা হচ্ছে আপনার দেশে যদি আপনি হাফ পপুলেশনকে রিং এর বাইরে ফেলে দেন ছুঁড়ে, কালকে আপনার দেশে যখন যুদ্ধটা বাঁধবে তখন আমি ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমি আপনাকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছি। হাসিনার জন্য যদি আমি দায়ী হই, তাহলে আজও কিন্তু এই কথাটাওতেও আমার কিন্তু হাসিনার জন্য দায়ী হবে। এর ওটা আগে তো ওটা এর আগে হ্যাঁ। এর আগে তো 2009 থেকে 2024 পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের দাবি তোলেননি। না না, এখন কেন? আপনাকে আমি একটু আগেই বলছি যে 2014 সালে ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেটরি, যেন ইলেকশন পার্টিসিপেটরি 18 সালে হয়। হয়েছে, আপনি 18 সালে হয়েছে, হ্যাঁ। কিন্তু সবচেয়ে বড় বিতর্কের যে বিষয়টি 24 ইলেকশন নিয়ে, এ, তখন তো ভারত এই দাবি তোলেনি, যেটা যুক্তরাষ্ট্র। যদি আপনি খুব স্ট্রাকচারালি দেখুন কিছু, আমি আমি যদি আমার নিজের ব্যক্তিগত জায়গা সরিয়ে রেখে ভারতের সরকারি দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে ভারতের সেই যদি আমি আমার নিজের বক্তব্য আমি ছেড়ে দিচ্ছি, আপনি যদি ওয়াশিংটন পোস্টের অগাস্টে হাসিনা যাওয়ার পরপরই যে রিপোর্ট হয়েছিল যে ভারতের জন্য আমেরিকা সায় দিয়েছিল বা ফেলে দেয়নি, কেমন এই জাতীয় একটা রিপোর্ট ছিল, রাইট। তো তাহলে এবং তাতে কি কি বলা হয়েছিল? বলা এটাই হয়েছিল যে তোমরা ডেমোক্রেসি ডেমোক্রেসি করছো, কিন্তু আমরা চিন্তিত আমাদের এক্সিস্টেন্সিয়াল ইস্যু, যে এ চলে গেলে পরে এখানে এক্সট্রিমিজমের চাষ হবে। প্রথম কথা, অগাস্ট 5-এর পর পরিস্থিতি যদি দেখা যায়, তাহলে ভারতের সেদিনকের ধারণা কি খুব ভুল ছিল? ছিল না। এক। দুই, জি। আমি শেষ করে দিচ্ছি যে আমেরিকা যখন ডেমোক্রেসির কথা আমেরিকা খুব সুন্দর পাবলিক ডিপ্লোমেসি ম্যানেজ করতে পারে, আমাদের থেকে অনেক ভালো পারে, তাই আমেরিকা সাপোর্ট করেছে, আবার আমেরিকা ভগবানও হতে পারে। কিন্তু আমেরিকা কবে থেকে বিরুদ্ধ মত নিয়েছে? কোন সাল থেকে? না, তারাও কিন্তু 24 ইনক্লুসিভ নির্বাচনের কথা বললে এখন আবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে না। বড় তারা অদ্ভুত। সারা দেশে সারা পৃথিবীতে কতগুলো রেজিম চেঞ্জ করেছে সেটা তারাই বলেছে, জি। যে সারা পৃথিবীতে তারা কতগুলো করেছে। সুতরাং এটা না, দেখুন জিও পলিটিক্সে বা পলিটিক্সে অবশ্যই যে যার স্বার্থ দেখেছে, সেটা ভুল ঠিক আমি তার স্ট্যান্ড নিচ্ছি না, কিন্তু যেটা বেসিক এটা কনসার্নটা ছিল, আনফরচুনেটলি বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ার কনসার্ন ওয়াজ রাইট। না, সমস্যা হচ্ছে এখানে যে, বা পার্থক্যটা এখানে, যে প্রত্যেক রাষ্ট্র তার নিজের স্বার্থটা দেখে, এটা অবশ্যই ভালো। শুধু বাংলাদেশের মানুষ আমরা আমাদের একটি অংশ শুধু আমাদের স্বার্থটা বুঝি না, এটা হচ্ছে চরম সত্য কথা। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে বিষয়ে জানতে চাওয়া, এই যে তুমুল উত্তেজনা পূর্ণ যে অবস্থা এখন দুই রাষ্ট্রের সরকারের মধ্যে, রাশিয়াও, মানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছেন যে এই অবস্থা বেশি দূর চলতে দেওয়া যায় না বা চলতে দেওয়া ঠিক হবে না। যদি এই অবস্থা আরো কন্টিনিউ করে তাহলে আসলে কোথায় গিয়ে পৌঁছাবে ভারত, কত দূর যেতে পারে বা কি করতে পারে?
দেখুন, একটা পরিস্থিতিতে ভারতকে রিয়াক্ট করতে হবে, তার উপর তার নিজের দেশের চাপ বাড়ছে, তার পাশটা ক্রমাগত ক্রমাগত অগ্নিগর্ভ হয়ে উঠছে, তাকে কোনো একদিন এতে জল ঢালতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই কোনো একদিনটা আজ, কাল না পরশু আমি জানি না, সেটা দেশ যারা চালায় তারা ঠিক করে। কিন্তু তার রূপটা কেমন হতে বাংলাদেশ, পারে? হ্যাঁ, জি, সরি, তার রূপটা কেমন হতে পারে? হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের যে এই যে বর্তমানের যে একটা অব্যবস্থাপনা, রাজনৈতিক ক্ষেত্রে একটা নৈরাজ্য, আপনি 15 বছর 20 বছর ধরে রাজনীতি করছেন, একটা দল গড়ে তুলছেন, তারা একটা দুইটা সিটের জন্য বলির পাঠার মতো বিক্রি হয়ে যাচ্ছেন। এটা শুধু দুর্ভাগ্যজনক না, এটা হতাশাব্যঞ্জকই না, শুধু এটা একটা আপনার একটা অশনি সংকেত নির্দেশ করে। আপনি দেখেন তো কয়েকটা দল, অনেক দল আছে যে সম্পূর্ণ বিলুপ্ত করে তারা একটা সিটের জন্য দল বিলুপ্ত করে এসে জয়েন করতেছেন। এটা কি আপনি কি এক্সপ্লেনেশন দিবেন? আপনি দেখেন একটা দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তাদের নিয়ে কিন্তু অনেক আশা ছিল মানুষের ভিতরে যে এরা হয়তো নতুন ধারার সৃষ্টি করবেন, এবং এই যে নতুন যে তারা বলতো যে ইনসাফ, সোশ্যাল জাস্টিস, তারা হয়তো ফার্সিতে আরবিতে বলার পছন্দ করেন, ইনসাফ বলতেন। তারা বলতেন যে নতুন বন্দোবস্ত। আমরা জানি যে জমিদারি আমলে, ব্রিটিশ আমলে এখনো বন্দোবস্ত দেওয়া হয়, সরকারের পক্ষে তো জমি ক্ষেত, এবং প্রজারা সেই প্রজা হিসেবে নেয়। নতুন বন্দোবস্তের কথা তারা বলতেন, অনেক কিছু বলতেন। কিন্তু আমরা কি দেখলাম, যে তারা একটা মৌলবাদী দলের সাথে একেবারে বিলীন হয়ে গেল। কয়েকজন, আবার যন্ত্রী শেখের মতো, তারা এটা পছন্দ করেন নাই, তারা ওটা থেকে বেরিয়ে আসছেন। 30 জনের মতো তারা হয়তো বেরিয়ে আসছেন, কি তারা ভিন্ন মত প্রকাশ করছেন। তার মধ্যে একজনকে দেখলাম ভিন্ন মত প্রকাশ করে বলে এটা আমাদের রাইট, এটা আমাদের রাইট বলার, কিন্তু তার মানে এই না আমি দল ছেড়ে চলে আসতেছি। এইখানে যে তরুণদের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। এবং তারা দিন দরবার করেন, এক একজন এক এক জায়গায় যে ধর্ণা দিচ্ছেন, তারা ধর্ণা দিবেন কেন? তারা কেন আবার দেখা যাচ্ছে যে 2 জন উপদেষ্টা, তাদেরকে আবার এই জামাত নিচ্ছেন না? কি কারণে নিচ্ছেন না? যে তাদের যে হেভি ব্যাগেজ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির বিশাল অভিযোগ, সেই অভিযোগ তারা বহন করতে রাজি না। এই যে একটা প্রেক্ষিত, এই প্রেক্ষিতে নির্বাচন হবে, খুব সম্ভব হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচন জনমানুষের আকাঙ্ক্ষা কি পূরণ করতে পারবে, নাকি সেই গতানুগতিক এরশাদ, শেখ হাসিনা আমলের, এমনকি বিএনপি আমলের যে ট্রাডিশন, যে নির্বাচিত হয়ে আমাদের জনপ্রতিনিধিরা জনগণের প্রভু হয়ে হন জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু যখন দেখা যায় তারা ক্ষমতায় ভোট নিচ্ছেন, ওদের পরে থেকে তারা জনপ্রভু হয়ে যান। এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি, এর বিরুদ্ধে যারা কথা বলে, এই সম্বন্ধে যারা আলাপ আলোচনা করে, তাদেরকে বন্দি করে ফেলা হয়। আমি, আপনাকেও করা হয়েছে, আরো অনেকেই করা হয়েছে, বা ভবিষ্যতে আরো হবে, এই ধারণাটাই আমার কাছে মনে হচ্ছে। আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ধ্বংসের, মানে এই মুহূর্তে রাজনীতিতে সুস্থির দিকে যাওয়ার কথা ছিল, তা না হয়ে আরো বরং ধ্বংসের দিকে যাচ্ছে, এবং সেটির কারিগর ডক্টর ইউনূস। আপনি ডক্টর ইউনূসকে এক্ষেত্রে কোনটার সাথে রিলেট করবেন? এই যে বিএনপিতে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশিদ খান, তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জয়েন করলেন। রেজা কিবরিয়া তার আরেক অংশ গণ অধিকার পরিষদের, সেটি থেকে বেরিয়ে জয়েন করলেন। বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, তিনি তার দল বিলুপ্ত করে বিলুপ্ত করে জয়েন আসছে। করলেন। এইগুলোর সাথে কি আমরা এনসিপিটাও মিলাবো? মানে এনসিপি যে জামাতের সাথে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই সবকিছুর সঙ্গে কি আমরা ডক্টর ইউনূসকে নিয়ে আসবো, যে তিনি সবকিছুর কারিগর? যদি হয়ে থাকেন তাহলে কেন, কোন দিক থেকে? দেখেন, ডক্টর ইউনূস সুকৌশলে উনি কতগুলি বিদেশ থেকে মানে দেশান্তরী কিছু লোকজন আছে, বাঙালি, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্ন দেশের নাগরিক, ওইসব দেশে তারা ট্যাক্স দেন, সেই লোকগুলিকে উনি একত্রিত করছেন। এরা যে কাজটা করছে, যে বাংলাদেশের রাজনীতিবিদদের কে মানে ধোঁকা দিয়েছেন, কতগুলি সংস্কার
কমিটি করছেন, এগুলো কমিশন না। কমিশন করতে হলে আইনের দ্বারা করতে হয়, অর্ডিন্যান্স দ্বারা করতে হয়। ওই কতগুলো কমিটি করে তা দিয়ে কতগুলো বস্তা বসা আপনার বস্তা বসা এই জন্য বলি যে রিকমেন্ডেশন গুলি যে অবাস্তব কিংবা তা কিন্তু বলি না, বলছি এই কারণে যে সেগুলি তো বস্তা বন্দি হয়ে গেছে। এই করে রাজনীতিবিদদেরকে সে আলী রিয়াজের, আমি বলি যে ওই যে গণভবনের আপনার সংসদ ভবন এলাকায় যে অফিসটা করছেন, এটা আলী রিয়াজের খোয়ার। এই খোয়ারে যে এরা এই আলী রিয়াজের ধোকায় পড়ে সময় নষ্ট করছে। গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো এদের সময় যে কখন চলে গেছে এরা বুঝতেও পারে নাই। 14 মাস চলে গেছে। এই 14 মাসে যে রিফর্মটা সবচেয়ে বেশি দরকার ছিল, যে সম্পূর্ণভাবে দুর্নীতিকে উৎখাত করার, এবং যারা দুর্নীতিবাজ ছিলেন গত 16 বছর 15 বছর বা তারও আগে, তাদেরকে আওতায়, আইনের আওতায় আনার কথা ছিল, যাতে দুর্নীতি না হয়, যাতে বৈষম্য না হয়। এখানে ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এইটা এটা তো আমাদের মুক্তিযুদ্ধের দাবি। মুক্তিযুদ্ধেও তো হয়েছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য, একটা সচ্ছল সমাজ গড়ার জন্য। এই জন্য তো হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু আপনার 24 মুক্তিযুদ্ধের আন্দোলনের থেকে 24-এর আন্দোলনকে বিচ্ছিন্ন করা যায় না। এটাও কিন্তু ওই ধারাবাহিকতাই কিন্তু আসছে। মানুষের চাহিদা ছিল, জনমানুষের চাহিদা ছিল। এটা শুধুমাত্র কি বলে কয়েকজন ছাত্রের দাবি ছিল না। এরা যখনই এই আন্দোলনটা করছে তখন মানুষজন ফুঁসে উঠছে, সবাই পার্টিসিপেট করছে। আপনি করছেন, আমি করছি, আমাদের এক এক জায়গা থেকে আমরা করছি। সবাই যে রাস্তায় নামতে পারছি না, কিন্তু আপনি জনমত সৃষ্টিতে বিশাল ভূমিকা রাখছেন, আপনি বিশাল ভূমিকা। এমনকি যখন আমাকে জাতীয় নদী রক্ষা কমিশনের থেকে অন্যায়ভাবে রিমুভ করা হলো, সেই সময় আপনি একটা প্রোগ্রাম করছিলেন। আমার সেই প্রোগ্রামটা আমি প্রথমে দেখি নাই, দেখতে আসে নাই, কিন্তু আপনি যখন কারাবন্দী ছিলেন সেই সময় আমার হাতে আসছে। আমি তখন স্ট্যাটাস দিছি, দেখেন যে দীপুমণি, শেখ হাসিনা, সেই তাদের যে পাওয়ার, যে দাপট, সে দাপটের মধ্যেও উনি সত্য কথা বলছেন, আমাকে নিয়ে বলছেন, আর অনেকে নিয়ে বলছেন। তো যাই হোক, এইভাবে যারা যেখানে ছিলেন যেভাবেই হোক তারা ভূমিকা রাখছে, বেশিরভাগ লোক ভূমিকা রাখছে। যারা স্বার্থপর, যারা স্বার্থান্বেষী ছিল, তারা তো বিরুদ্ধে যাবেই জাতীয় স্বার্থের। এখন কি হলো? এখন সেই রাজনীতিবিদরা যারা আন্দোলন করছে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। ভুলিয়ে রেখে কতগুলি সংস্কার এনে দেওয়া হয়েছে, কিন্তু সেই সংস্কার তো বাস্তবায়িত করেন নাই তারা। সেই সংস্কার কিন্তু তারা কখনোই বাস্তবায়িত করেন নাই। জাতির জীবন থেকে আমাদের মূল্যবান 1.5 বছর নষ্ট হয়ে গেছে। এই সময় আমরা এই জাতিকে পুনর্গঠিত করতে পারতাম, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারতাম, অ্যাটলিস্ট সেই দিকে যেতে পারতাম, আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরির যাত্রা শুরু করতে পারতাম। সেটা কিন্তু আমরা করি নাই। এখন এরা যে গভীর যে প্ল্যান ছিল যে রাজনীতিবিদদের মধ্যেই দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়া, তাই কিন্তু হয়েছে। আপনি দেখেন রাজনীতিবিদদের ভিতরে এমন সব দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে একে অপরের সাথে আপনার বিক্রি হয়ে যাচ্ছে, তারা ফাইট করতে পারতেছে না। এই যে তরুণদের দল, এই তরুণদের দলটা নিয়ে আমরা অনেক আশা করেছিলাম যে তারা নতুন ধারার সৃষ্টি করবে, নতুন একটা যাত্রা শুরু করবে, যে যাত্রায় আমাদের যে 21 শতাব্দীর যে আশা আকাঙ্ক্ষা সেগুলি পূরণ হবে। কিন্তু কোথার থেকে এক ভদ্রলোক আসলেন 3-0 একটা অলিক একটা পরিকল্পনা নিয়ে এসে সবকিছু তছনছ করে দিল। নানান ধরনের তো বিতর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে। আপনি বাংলাদেশের রাজনীতি যে সুস্থির দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটিকেও নষ্ট করার পিছনে ডক্টর ইউনূস দায়ী করছেন, অনেকেই করেন। একই সঙ্গে আমি 71-এর কথা বলছিলাম আমার ভূমিকাতে, এবং জামাত কেন্দ্রিক যে রাজনীতি, এনসিপির বিলীন হয়ে যাওয়ার জামাতের মধ্যে, আবার জামাতের যারা একসময় বিরোধিতা করেছে কথিত ইসলামপন্থী দলগুলোর মধ্যে, সে হেফাজতে ইসলাম কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও জামাত কেন্দ্রিক রাজনীতি শুরু করেছে বা জামাতের জোটবদ্ধ হয়েছে। জামাতের এত শক্তিশালী হওয়ার পেছনের কারণ কি? এবং যে জরিপগুলো অনুষ্ঠিত হচ্ছে দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে খুব টাই অবস্থায়, বেশ প্রতিদ্বন্দ্বী অবস্থায় জামাত থাকবে, এমনকি জামাত ক্ষমতা যেতে পারে, এমন কথা বলা হচ্ছে। আসলে কি সেটি সম্ভব, অথবা এত শক্তিশালী হওয়ার কারণ কি? শুনেন, জরিপ
গুলি কিন্তু সঠিক জরিপ না। এই কারণে আমি বলি, যে লোকগুলির হাতে স্মার্টফোন আছে কেবলমাত্র সেই কিন্তু এই জরিপে উত্তর দিতে পারেন। এবং দলের যে লোকগুলি আছে, জামাতের যারা আছে, তারা খুবই অ্যাক্টিভ। তাদের ধরেন 90% লোক আপনার সবসময় অনলাইনে থাকতেছে এবং জরিপের উত্তর দিচ্ছে। কিন্তু অন্যান্য দলের যে লোকজন, তাদের অনেকেরই স্মার্টফোন নাই, তাদের অনেকেই আপনার ফোনই নাই। তারও তো একটা মতবাদ আছে। সুতরাং ডিসরেলি, ব্রিটিশ প্রাইম মিনিস্টার এক সময় অনেক আগের, উনি একটা কথা বলছিলেন, দেয়ার আর লাইস, দেয়ার আর ড্যাম লাইস অ্যান্ড দেয়ার আর স্ট্যাটিস্টিক্স। এক্ষেত্রে হয়েছে তাই। এই স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে কোনো কাজ হবে না। আপনি যদি জামাতের ভোটের এটা দেখেন, যখন 1991 সালে জামাত ভোট পেয়েছিল কত পার্সেন্ট? আপনার 16%। 96 সালে 8%, 2001 সালে পাইছিল 4%। জামাতের ভোট তো কমতেছে। আপনি ট্রেন্ডটা দেখেন, 2008 সালে আমার এই মুহূর্তে মনে নাই, খুব একটা বেশি পায় নাই, জামাত মাত্র 3টা সিট পাইছে। সুতরাং জামাত ইজ এ পেপার টাইগার। প্রচারণা করে সে এই যে লোকগুলি, এই যে এনসিপি যে চলে গেল, এনসিপি একটা ব্ল্যাক স্পট হিসেবে বাংলাদেশের এই রাজনীতিতে একটা কালো ব্রিফ, একটা কালো অধ্যায় হিসেবে বিলীন হয়ে যাবে। সে এখানে যারা আসছিল, তারা কি আপনার 71-এ যারা যুদ্ধ অপরাধ করছে, নারীদেরকে ধরে নিয়ে আপনার আর্মি ক্যাম্পে দিছে, যারা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করছে, তার জন্য অনুশোচনা করে না। তারা যখন অনুশোচনা করে, বলে যে আমি তো এখানে জন্মগ্রহণ করি নাই সেই সময়, কিন্তু জন্মগ্রহণ তো হিটলারের আমলেও আমরা করি নাই, কিন্তু হিটলারের যে বৈশাসিকতা, সেগুলিকে তো আমরা নিন্দা করি না। ঠিক তারা কিন্তু এই সেন্সে কাটিয়ে যায়। তারা বলে 47 থেকে এই পর্যন্ত যত অপরাধ করছে তার সাথে সব অপরাধের মাপ চায়। এতে করে তারা জিনিসটাকে হালকা করে দেয়। তারা একটা জাতির জীবনে 71-এ জামাত একটা গভীর ক্ষত, ফেস্টারিং দগদগে ক্ষত। এই ক্ষত পূরণের জন্য আরো সময় লাগবে। সেই ক্ষতের সাথে যে তরুণরা যে জয়েন করলো, এটা বিভ্রান্ত হয়ে তারা জয়েন করছে। এবং যে কয়জন বিভ্রান্ত হয় নাই, তারা ওইখান থেকে সরে আসছে বা সরে আসবে হয়তো, আশা করি। কারণ কি, জামাতের রাজনীতি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে রাজনীতি। জামাত কখনোই মুক্তিযুদ্ধের যে আমাদের যে পতাকা, আমাদের যে সাহিত্য, আমাদের যে এই যে ছায়ানটে যে আক্রমণ হয়েছে, তারা কি তার কোন সময় প্রতিবাদ করছে? কারা আক্রমণ করছে? আপনি দেখেন যে এই যে বাক স্বাধীনতার উপরে 2টা পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আগেও কিছু কিছু পত্রিকার অফিসের উপর আঘাত আসছে, সংগ্রামের উপর আঘাত হয়েছে, সম্পাদকের উপরে ন্যাক্কারজনক। সেসব তো আপনারা প্রতিবাদ করছেন, আমরাও করছি। এই যে নয়াদিগন্তের উপর আঘাত আসছে, সাংবাদিকদের উপরে যখনই আঘাত আসছে, তখন তো এদেশের যারা এখন আমরা কথা বলি, আমরা তখনও তো প্রতিবাদ করছি যে বাক স্বাধীনতা থাকতে হবে, বাক স্বাধীনতা এনশিওর করাটা, তার জন্য যথেষ্ট ওয়ার্ক করে আসা হয়েছে। এই যে শেখ হাসিনা থেকে মুক্তি পাওয়াটা, এইটা শুধুমাত্র ওই জুলাইয়ের আর অগস্টের 5 দিনের আন্দোলন না, এর পেছনে ধারাবাহিকভাবে জনমত সৃষ্টি করা হয়েছে। সেই জামাতের সাথে যারা রাজনীতি করতে গেল, এই স্পেশালি অনেকে যেতে পারে, অনেক দল যেতে পারে, যারা মৌলবাদী কেন্দ্রিক দল, জাতি কিন্তু একটা সংকটময় পার করতেছে। আপনি জানেন যে গণভোট, এই যে একটা গণভোটের আয়োজন করছে, গণভোটটা একটা গ্র্যান্ড ডিজাইন, আলী রিয়াজের একটা গ্র্যান্ড ডিজাইন। আপনি যদি গণভোট অনুযায়ী যদি আপনি গণভোট যদি পাশ করে, মানে মেজরিটি হয়, তাহলে কিন্তু একটা দুর্যোগ, এটা একটা কালো মেঘের মতো বাংলাদেশের আকাশে বিরাজমান। এই গণভোটের যে 4টে প্রপোজিশন, এটা একটা অবাস্তব জিনিস। বাংলাদেশের জনগণের যে এই ভোটাধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তো অনেকভাবে উঠছে এবং দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা জারি রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন গ্র্যান্ড ডিজাইন, এই ডিজাইন বাস্তবায়ন কি হবে? আর ডিজাইনটা বা কি? আপনি দেখেন যে গণভোটে অনেক লোক কিন্তু উপস্থিত হবে ওখানে, মানে এই ভোটের দিন, যেহেতু ক্যান্ডিডেটটা ভোটার নিয়ে যাবে, ক্যান্ডিডেটটা তো ভোটার নিয়ে যাবে, তারা কি গণভোটে ভোটটা দিবে? 25% লোক তো পড়তেই পারে না, ভোট দিতে পারবে না, অনেকেই ভোটটা দিবে না। যদি সেইখানে 80% লোকে এই এমপি ক্যান্ডিডেটদেরকে, সংসদ সদস্যের ব্যালটে একটা ভোট দেয়, আর যদি
60% লোকে না দেয়, মাত্র 20% লোক যদি গণভোট ব্যালটে ভোট দেয়, অ্যাকচুয়ালি হা দেখ বা না দেখ, সেক্ষেত্রে আপনি কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন? আপনি তো তখন বলা হবে যে এই 60% লোক এরা গণভোটে পার্টিসিপেট করেন, উপস্থিত হয়েও পার্টিসিপেট করে নাই, তার মানে কি গণভোটের প্রতি অনাস্থা প্রকাশিত হবে? বাদ দেওয়া হয়েছে, কিন্তু কোশ্চেনটা হলো আপনার গণভোটের ব্যালটের মধ্যে বা প্রপোজিশনের মধ্যে কি দিবে? আমরা না পড়ে কি দিতে পারবো নাকি? যদি এখানে দিয়ে দেয় যে ডক্টর ইউনূস আজীবন প্রেসিডেন্ট থাকবেন, আমাদের তো পড়তে হবে, তো পড়ার সময় কোথায়? ব্যালটের পড়ার আমার সময় কোথায়? আমাকে সময় তো আপনি দিচ্ছেন না। কি লাগবে না লাগবে উই ডোন্ট নো, কারণ এরা তো এই যে আপনার সালাউদ্দিন আহমেদ তো করছেন, অ্যাকিউজ করছেন যে আমরা যেটা বলছি সেটা আপনারা করেন নাই, আপনারা চেঞ্জ করে দিচ্ছেন। এইখানেও বা চেঞ্জ করে দিবে নাকি? যে ওই যে জিন্না সাহেব যেটা করছিলেন, স্টেটের জায়গায় স্টেটস এস অ্যাড করে, যে স্টেট ছিল সেটাকে আপনার স্টেট করে দিছে, একটা স্টেট করে দিছে যে লাহোর প্রস্তাবে। এই ধরনের কিছু হবে কিনা আই হ্যাভ ডাউট, কারণ এদের যে মরাল কম্পাসটা সঠিক না। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি গভীর এবং একই সঙ্গে জটিল একটি বিষয় আমাদের সামনে একেবারে নতুন ভাবে উপস্থাপন করলেন। বিষয়টি আসলে ভেবে দেখার মতন। কিন্তু এই সাহসটা কি পাবে বা বিএনপি যে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে, তারা কি তারা কি এটা খুব স্বাভাবিকভাবে নেবে? যদি ওই ধরনের কোনো চেঞ্জ করে ব্যালট পেপারে ছাপা হয়, তাহলে তো ওই দিন সকাল থেকেই প্রতিবাদটা শুরু হয়ে যাবে। শুনুন, এখানে বাংলাদেশের রাজনীতিবিদদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে, এই জেন তেন একটা ইলেকশন করে ক্ষমতায় যাওয়া, যেটা শেখ হাসিনা শিখাইছে। শেখ হাসিনা কেন, বিএনপি আমলে তো জেন তেন ইলেকশন হয়েছে, এরশাদের আমলে হয়েছে। বাংলাদেশের 12টা ইলেকশনের মধ্যে 8টা ইলেকশনই হয়েছে চুরির ইলেকশন, এবং চুরির ইলেকশন করে তারা ক্ষমতায় ছিল। সুতরাং ওই ট্র্যাডিশন, যে কোন রকম একটা ইলেকশন করে আমি ক্ষমতায় যাব, গণভোটে কি হোক বা না হোক ওইগুলি নিয়ে আমি হয়তো মাথা ঘামাবো না, কিন্তু এটা নিয়ে পরবর্তীতে আপনার অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। এই জটিলতাটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে এখনই নিশ্চিত করা দরকার যে 25% লোক নিরক্ষর, তাদেরকে গণভোট সম্বন্ধে সে যথেষ্টভাবে অবহিত করা হচ্ছে কিনা, ইনফর্মড কনসেন্ট, জেনে শুনে সে ভোট দিবে, সে ব্যবস্থা করা হয়েছে কিনা। আপনি দেখেন যে নর্মাল যে ইলেকশনে মার্কা দেওয়া হয় কেন? মার্কা খুবই গুরুত্বপূর্ণ একেবারে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেওয়া হয়, যাতে কালার ব্লাইন্ড লোকরা যেন হয়। কালার দিলে আবার অনেক লোক আছে কালার ব্লাইন্ড, আপনার রেড বা গ্রিন এই কালার ব্লাইন্ড থাকে। সুতরাং ব্ল্যাক দেওয়া হয়, এবং মার্কা সবাই চিনে, এই চিনে সে ভোটটা দিয়ে আসে। সে যদি নিরক্ষরও হয় তার জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনার এইখানে 4টা প্রপোজিশন সহ, কিন্তু আরেকটা বিষয়, আমি 2টা প্রপোজিশন মানি আর 2টা আমি ডিসএগ্রি করি, আমি কিসে ভোট দেব? আমার এই প্রশ্ন, হাতে না নাতে? গণভোট তো হয় একটা প্রশ্নে। মানুষ তো বুঝতে পারছে না। কিন্তু আমি যদি বলি যে বরঞ্চ গণভোট বিশেষ পক্ষ থেকে দাবির পরিপ্রেক্ষিতে যে কারণে অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে জাতীয় নির্বাচনের পাশাপাশি, সেটি বরং আরো ফেল করার সমূহ সম্ভাবনা, মানে আমি 80% সম্ভাবনা দেখছি আমি ব্যক্তিগতভাবে। কারণ বিএনপি যারা ভোটার, তারা তো কেউ আহ হাফ ভোটে সিল মারবে না, সবাই তো না ভোটেই করবে। আবার যারা আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের ভোটাররা যাবে না ভোট কেন্দ্রে, যে কদিনে যাক, তারাও নিশ্চয়ই গণভোটের পক্ষে বা হাতে সিল মারবে না। সেই জায়গা থেকে তো গণভোটের যে লক্ষ্য, মানে যাদের দাবি পরিপ্রেক্ষিতে এটি হচ্ছে, তো সেটা তো ফেল করার সমূহ সম্ভাবনা। লাভটা কি? এখানে এদের কোনো আছে, কোনো ডিজাইন আছে। ডিজাইনটা হচ্ছে যে আপনার প্রথমত সব লোকে তো ভোট দিতে পারবে না। এই যে টাইম ফ্রেম করছে, এই যে আপনার নাম্বার অফ সেন্টার হচ্ছে আপনার 44,000 42,000। আচ্ছা, আপনার 2008 সনে এটা ছিল 32,000, কিন্তু ভোটার তো বাড়ছে আপনার 30%। এখানে তো আরো বেশি সেন্টার করা দরকার ছিল, আরো বেশি বুথ করা দরকার ছিল। আর এই যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলছিলেন, একেবারে একটা বাস্তব কথা, স্ট্যাগার্ড, এক এক ডিভিশনে আপনি এক এক দিনে ভোট নেন, এক এক ডিভিশনে এক এক দিনে আপনি ভোট নেন, তাহলে কিন্তু এই বিষয়টা হয় না। এখন সেন্টার বাড়াইতে পারে না, আপনার প্রত্যেকটা সেন্টারে প্রোটেকশন দেওয়ার মতো তো যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সোনাল থাকতে হবে,
আরো যদি মনে করেন 20,000 সেন্টার করে, 20,000 সেন্টারকে এস্টাবলিশ করতে গেলে আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে, সেটা হয়তো এদের নাই, হয়তো কি নাই বলা যায়। সুতরাং তারা ইচ্ছে করে বুথ বাড়ায় দিতে পারে, প্রত্যেকটা সেন্টারে আরো বেশি বুথ সৃষ্টি করতে পারে, আরো বেশি লোক নিতে পারে, যদি সবাইকে সমানভাবে সুযোগ দিতে হয়, মানে সবাইকে যদি সুযোগ দিতে হয় ভোট দেওয়ার। আপনি কোনোভাবেই 540 মিনিট মানে 9 ঘন্টায় আপনার এই 10 কোটি ভোটার ভোট দিতে গেলে মিনিমাম 5 মিনিট করে ভোটটা লাগবে। আপনি আমাদের যে একটা সার্ভে আছে সেখানে দেখা গেছে যে একটা লোক সাধারণত ভোট দিতে তার 3 মিনিট থেকে 5 মিনিট লাগে, ধরেন রাফলি 4 মিনিট, জাস্ট এমপি ইলেকশনে সিঙ্গেল ব্যালট। এটা তো ডাবল ব্যালট। তাহলে হচ্ছে তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের নিশ্চয়ই ফাইনালি একটা কোনো লক্ষ্য আছে, সেটা কি হতে পারে আপনি যদি 1 মিনিটে বলতেন। ইউনূসের লক্ষ্য একটাই, তার আজীবন ক্ষমতায় থাকা। তাতে যদি বাংলাদেশের একটা মিলে একসঙ্গে আন্দোলন করছিল, আওয়ামী লীগ, বিএনপি, এরা জোট ছিল, 7 দলীয় জোট, 14 দলীয় জোট, তারপরে বিএনপিও ছিল। তারা যুগপৎ আন্দোলন করতো, একটা লিয়াজো কমিটি ছিল, তারা সবাই মিলে একসঙ্গে আলোচনা করতো। এবং সেই লিয়াজো কমিটির একটা মিটিং হচ্ছিল, তখনকার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন মিস্টার এম কোরবান আলী, ওনার বাসায় মিটিং হচ্ছিল। উনি বাসায় সবাইকে রেখে বলে যে আমি একটু আসতেছি বলে বেরিয়ে যেয়ে উনি বঙ্গভবনে যে এরশাদ সাহেবের মন্ত্রী হয়ে গেছেন। তো সবাই যারা তার বাসায় ওয়েট করতেছিল তারা দেখলো যে টেলিভিশনে খবর হচ্ছে যে কোরবান আলী সাহেব মন্ত্রী হয়ে গেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু এই দেশের মাটিতেই রাজনীতিতে ঘটেছে। এখন এই ধরনের ঘটনা আবার আমরা দেখলাম। কদিন আগের একটা ঘটনা আমি যেভাবে শুনেছি আর কি, সত্য মিথ্যে এইভাবেই ঘটেছে কিনা জানি না, কিন্তু ঘটনাটা এরকম যে অলি আহমেদ সাহেবের এলডিপি, তাদের সঙ্গে বিএনপির একটা টানাপোড়েন চলছিল যে তারা কয়টা আসন পাবে, এলডিপিকে কয়টা আসন দেবে। তারা অফার করেছিল 2টো আসন দেবে। তো এলডিপি অলি আহমেদ সাহেব উনি চাচ্ছিলেন যে আরও বেশি দেওয়া হোক। 2টোর মধ্যে একটা হলো কুমিল্লাতে ওনাদের দলের মহাসচিব রেদওয়ান আহমেদ, ওনাকে দেবেন, আরেকটা হলো ওনার ছেলেকে দেবে চট্টগ্রামে। এই 2টো অফার করেছে বিএনপি। তারা একসঙ্গে অনেকদিন ধরে আন্দোলন করছিল। তো সেক্ষেত্রে অলি আহমেদ সাহেবের আবদার ছিল আরও বেশি দিতে হবে। তো এইভাবে হচ্ছে না, হঠাৎ করে ওই মিটিং থেকে নাকি বেরিয়ে গেছেন রেদওয়ান আহমেদ। একটু পরে উনি শুনেন যে রেদওয়ান আহমেদ বিএনপিতে জয়েন করেছেন এবং উনি ওনার আসন থেকে নির্বাচন করবেন। মানে রেদওয়ান আহমেদ সাহেব ভেবেছেন যে অলি আহমেদ সাহেব যেভাবে গড়তমি করছে হয়তো তাহলে বিএনপির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা হবে না। যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে উনি কুমিল্লা থেকে নির্বাচন করতে পারবেন না, আর না পারলে তো আর এমপি হওয়া হবে না। তার চেয়ে বরং উনি আরও বেশি শিওর করেছেন, মেক শিওর করেছেন যে দরকার নাই, অলি আহমেদের এলডিপি বাদ যাক, আমি বিএনপি দিয়ে জয়েন করি এবং বিএনপির ধানের শীষ নিয়ে উনি এখন কুমিল্লার 7 থেকে নির্বাচন করবেন। মানে এই যে দল ত্যাগ, এক দল থেকে আরেক দলে, সেই দল থেকে আরেক দলে, আমি আসলে বুঝতে পারি না এই লোকগুলো কি, এই লোকগুলি কি কোনো রাজনীতি করেন? এই লোকগুলি কি কোনো রাজনৈতিক আদর্শ আছে? এরা জনগণের কাছে এতদিন কি নিয়ে গিয়েছিলেন? মানে নীতিটা কোথায়, নৈতিকতাটা কোথায়? কোনো রাজনীতি নাই রে ভাই, সব হলো স্বার্থ। সবাই এমপি হতে চান, এমপি হলে পাবেন ট্যাক্স ফ্রি গাড়ি, টোল ফ্রি, মানে ট্যাক্স মুক্ত, শুল্ক মুক্ত গাড়ি পাবেন। এমপি হলে অর্থনৈতিক সুযোগ সুবিধা আসবে, এমপি হলে লুটপাটের একটা অবাধ লাইসেন্স আসবে। এই তো, তাহলে এর নাম রাজনীতি? তাহলে এত বড় বড় কথা, বড় বড় ডায়লগ কেন? এসব প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। এই লোকগুলো যে কেউ প্রশ্ন করবে এটা তারা জানে না। তারা জানে যে এই প্রশ্ন করলেই কি না করলেই কি, আমি তো যে প্রশ্ন করবে তাকে পাত্তাই দেব না, আমি লজ্জাই পাবো না। জনগণ আমাকে প্রশ্ন করবে, করুক। জনগণকে বলবো তোমরা কি চাও, এমপি চাও? তো আমি এমপি হতে এসেছি, এমপি হলেই তোমার জন্য উপকার হবে। আর জনগণের, আমার এলাকার বাইরের লোকজন কে কি বললো না বললো আমার কি আসে যায়? তো এই যে নির্লজ্জ বেহায়াপনা, এটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে বর্তমানে রাজনীতির মূল তত্ত্ব, মূল ভিত্তি। আপনি রাজনীতি করতে আসছেন, প্রথম প্রশ্ন, আপনি কি নির্লজ্জ, আপনি কি বেহায়া? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার সাফল্য ধরা দিতে পারে। দেখুন কতগুলি পয়েন্ট আমি আপনাদেরকে বলি একটু আগে। আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপি কিভাবে নির্বাচন করবে। এনসিপি কি একা নির্বাচন করবে নাকি কারোর সঙ্গে জোট হয়ে নির্বাচন করবে? প্রথমে শোনা গেল এনসিপি বিএনপির সঙ্গে নির্বাচন করবে। ইয়াং স্টুডেন্টদের একটা পলিটিক্যাল পার্টি, সবাই এই পার্টি নিয়ে খুবই আশাবাদী হয়েছিল। তো সেই পার্টি দেখেন কি দুরবস্থাটা। এনসিপির নতুন একটা পার্টি হলো, তারা
প্রথম প্রথম তারা সরকারের সঙ্গে খুব তাদের সম্পর্ক ভালো, সরকার তাদের কথায় উঠে বসে, পরে ধীরে ধীরে সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হলো। আমরা জানলাম যে বিএনপির সঙ্গে তারা নাকি একটা সমঝোতা করতেছে, কিন্তু সেই সমঝোতাটা শেষ পর্যন্ত মিলল না। পরে শুনলাম তারা একাই নির্বাচন করবে, তারা একটি জোট করলো। এই ডিসেম্বরে 7 তারিখে তারা একটি জোট করলো, এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে আপনার এবি পার্টি এবং এনসিপি, তিনটা মিলে একটা জোট করলো, গণতান্ত্রিক সংস্কার জোট নামে। ঠিক আছে, ভালো কথা। জোট করার পর এই পার্টিগুলি যেভাবে আমি চিনি আর কি, এবি পার্টিকে অনেকে বলতো যে এটা নাকি জামাতের বি পার্টি, মানে বি গ্রুপ, বি টিম। আবার অনেকে এনসিপিকে বলতো জামাতের সি টিম। বাট এনসিপি কিন্তু দীর্ঘদিন, গত কয়েক মাসে সেই জামাতের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা, সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছিল। এবং যখন তারা এই তিনটা দল মিলে একটি জোট করলো, তখন আমি একটু ভেবেছিলাম ঠিক আছে, আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন সম্পর্কে আমার একটু ধারণা আছে, আমি জানতাম তারা আর যাই হোক কোনো মৌলবাদী দলের সঙ্গে যাবে না। তো ভালো, এটা হচ্ছে। এই 7 তারিখে জোটটা করেছে, এখন আবার শুনতেছি যে এনসিপি নাকি জামাতের সঙ্গে জোট করতেছে। তো এনসিপি যদি জামাতের সঙ্গে জোট করে, এটা শুনে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা আছেন তারা আবার একটু মাইন্ড করেছেন, তারা তো এটা পছন্দ করছেন না। তো এখন এনসিপি যে মানে জামাতের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না, এটা নিয়ে এবার এনসিপির কেউ মুখ খুলে না, নাও করে না, হাও করে না। কিন্তু এনসিপির সঙ্গে একসময় খুবই ঘনিষ্ঠ ছিলেন যিনি, আব্দুল কাদের, উনি স্টুডেন্ট এখন, উনি গত সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে উনি এনসিপি সমর্থিত ভিপি ক্যান্ডিডেট ছিলেন, যদিও ফেল করেছেন, কিন্তু ইনি বেশ সরব বিভিন্ন প্রসঙ্গে। উনি এর মাঝখানে গত বৃহস্পতিবারে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করতেছে, এবং সেখানে বলছেন যে এখন ঝামেলাটা হয়েছে যে কয়টা আসন তার নেবে, এবং তার ভবিষ্যৎবাণী হলো যে 2-1 দিনের মধ্যে এটা ঘোষণা হবে, এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো এনসিপি কয়টা আসন পাবে, 30টা নাকি 50টা? যতটুকু আমি জেনেছি এটা নিয়ে নাকি মোটামুটি এখন তাদের হচ্ছে, মানে দর কষাকষি হচ্ছে, 30টা পাবে নাকি 50টা নেবে। আবার জামাতের যে 8 দল মিলে একটা ঐক্য করেছিল, ইসলামী আন্দোলন যাদের সঙ্গে ছিল আর কি, হাত পাখা মার্কা, তাদের সঙ্গে নাকি আসন সংখ্যা নিয়ে একটা মোটামুটি টানা হেঁচড়া চলছে। এখন তারা কি মানে জামাতটা কি তাদেরকে আসন দেবে? ইসলামী আন্দোলনের বক্তব্য হলো আমাদের হাত পাখা সারা দেশে এখন অনেক পরিচিত, হাত পাখার অনেক ভোট আছে, এবং যদি আমাদের এত ভোট থাকে তাহলে আমাদের কেন এত মানে আসন দেওয়া হবে না? তো যদি এনসিপি যদি এনসিপিকে যদি জামাত আসন দেয় 50টা, হাত পাখাকে যদি 150টা তারা চাচ্ছে, ধরলাম 100 দিল, তো 150 চলেই গেল, বাকিগুলোর কি হবে? এগুলো নিয়ে জামাতের সঙ্গে আরও তো 7টা দল আছে, নিজাম ইসলাম পার্টি আছে, খেলাফত আন্দোলন আছে, আরও অনেকে আছে, ওটার কি হবে? আবার ওদিকে দেখলাম বিএনপির সঙ্গে যারা এতদিন যুগপৎ আন্দোলন করেছিলেন, ওই যে এলডিপি, তারপরে লেবার পার্টি, এখন লেবার পার্টি নাকি বিএনপির সঙ্গে থাকবে না, তারা নাকি ওখান থেকে চলে আসতেছে, তারাও নাকি জামাতের সঙ্গে জোট করতে চায়। আবার ওদিকে আসম রবের জেএসডি, তারাও নাকি এখন বিএনপির সঙ্গে থাকবে না। কেন? উনি লক্ষ্মীপুরের একটা আসনে আসম রবের ওয়াইফ তানিয়া রব, উনি ইলেকশন করতে চান, ওনাকে নাকি বিএনপি দিতে চাচ্ছে না, অতএব তিনি এখানে থাকবেন না, ওনারা এখন জামাতের সঙ্গে এসে মিলমিশ করে ইলেকশন করতে। দেখেন, মানে নীতি নৈতিকতা আদর্শের কোনো বালাই কিন্তু এখানে নাই। হিসাবটা হলো আমাকে তুমি কয়টা আসন দিবা, আমাকে তুমি কয়টা আসনে নির্বাচন করতে দিবা। মাঝখানে আবার এটাও দেখলাম, শুনলাম যে জামাতের সঙ্গে এনসিপির আলোচনা হচ্ছে, যদি মিলে যায় তাহলে নাকি জামাত নাকি এনসিপিকে যারা ইলেকশন করবে তাদের কিন্তু ফান্ড দিবে, প্রতি আসনে নাকি বেশ 1.5-2 কোটি টাকা দিবে বলে শুনেছি। এগুলো সত্য মিথ্যা বলতে পারবো না ভাই, এগুলো আলোচনা হচ্ছে, বাজারে শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন কনভেনশনাল মিডিয়া এগুলো আমি আলোচনাগুলি পাচ্ছি। তাহলে এনসিপির আদর্শটা কোথায় থাকলো? আবার এনসিপিতে তো অনেকগুলো নারী নেত্রী আছে, তাদের কি হবে? তাদেরকে কি জামাত মেনে নেবে, অথবা তারা কি জামাতকে মেনে নেবে? তো এর মধ্যে দেখলাম ডক্টর তাসনিম যারা, উনি ক্রাউড ফান্ডিং করেছেন, 46 লাখ টাকা তুলবেন, অলরেডি নাকি উঠেও গিয়েছে। এখন যদি ওনারা জামাতের সঙ্গে গাঁটছাড়া বাঁধেন, তাহলে যারা টাকা তাকে দিয়েছেন তারা তো জামাতের বাইরে থাকবেন বলে টাকা দিয়েছেন, তো তাদের টাকাগুলো উনি ফেরত দিবেন কিভাবে? তো যদি ফেরত না দেন তাহলে কি এটা কি প্রতারণা করে টাকা নেওয়া হলো না? এটাই বা কি চিকিৎসা হবে? তো এই সমস্ত নানা ইকুয়েশন কিন্তু এখন চলছে। কিন্তু এত সব চলার মধ্যে আমার কাছে যেটা বক্তব্য সেটা হলো যে সাধারণ মানুষের কথা কে ভাবছে, সাধারণ মানুষের মধ্যে যে রাজনীতি নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে এই দলগুলো তারা কি নষ্ট করে দিচ্ছে না? রাজনীতির প্রতি মানুষের কি শ্রদ্ধা থাকবে? তারপর
সবাই তো ভাববে এরা রাজনীতি করে যার যার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। যদি সেটা হয় তাহলে আমরা কি পেলাম নতুন? আমরা শুনেছিলাম গত জুলাই আন্দোলনের পর এরা নাকি একটা নতুন বন্দোবস্ত করবে। নিশ্চয়ই আপনারা বহুবার শুনেছেন, আমি বহুবার বলেছি, ভাই বন্দোবস্তটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি সবাই তো আগের মতোই নিজেকে নিলামে তুলছে। ভাই আমাকে ডাকো, আমাকে তুমি কি দিবা বলো, কত টাকার বিনিময়ে আমাকে কিনতে চাও। এই যে নিজেকে নিলামে তোলা এবং সেই নিলামে তোলার যে গড্ডালিকে প্রবাহ, সেই প্রবাহে এই স্টুডেন্ট যারা ছাত্রতা আছে তারাও গা ভাসিয়েছেন। তাহলে নতুন বন্দোবস্তটা কোথায় রে ভাই? নতুন বন্দোবস্ত দেখলে একটা জিনিসই দেখলাম যে এদের কথাবার্তায় প্রচুর গালাগালি থাকে, খুব গালাগালি, মানে একদম মানে স্থূল গালাগালি তারা করতে খুবই অভ্যস্ত। এইভাবে তারা প্রতিপক্ষকে আক্রমণ করে। তো এটাই কি নতুন বন্দোবস্ত? দেখুন এই সমস্ত নানা প্রসঙ্গ কিন্তু এখন অলরেডি আসতে শুরু করেছে। কেউ কেউ এমনও বলছে যে জুলাই যোদ্ধা যারা ছিল তারা কি তাহলে আসলে জুলাই ব্যবসায়ী হয়ে গেল? এই সমস্ত প্রশ্নের কিন্তু আপনাদেরকে ভাই উত্তর দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, সামনে নির্বাচন করতে যাচ্ছেন, নির্বাচনে কিন্তু আপনাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে কোন মুখ নিয়ে যাবেন, কি দাবি নিয়ে যাবেন, কি প্রার্থনা করবেন। ভাবুন তো একবার, হাদিকে কথা বলেন আপনারা। হাদি কিন্তু একা দাঁড়িয়ে গিয়েছিল, কোনো জোটে যাওয়ার কথা বলেনি। সে নিজের থেকে বলেছিল যে আমি একা হলে দাঁড়াবো, আমি যে 500 ভোটও পাই সেটাও আমার প্রতিবাদ। আপনারা প্রতিবাদটা করতেন, আপনাদের প্রতিবাদে গেলেন না, আপনারা গেলেন শর্টকাট হতে এমপি হওয়ার জন্য। আমি একটা ঘটনা বলে শেষ করব। কিছুদিন আগে এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে আমার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে। তো উনি নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমরা আসলে কি করব। আমি তাকে একটা পরামর্শ দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি আপনারা বিএনপির সঙ্গে জোট করেন তাহলে আপনাদের দল আর থাকবে না ভাই। যদি আপনারা জামাতের সঙ্গে জোট করেন তাহলেও আপনাদের দল অনেকখানি কিন্তু মানে আপনারা যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন সেই লক্ষ্যের অগ্রসর পৌঁছতে পারবেন না। কারণ একটা কথা ভাবুন, আপনি ধরেন 300 আসনের মধ্যে 50টা আসন পেলেন, ধরা যাক আপনাদের চাহিদা অনুযায়ী, তো বাকি 250 আসনে কিন্তু আপনাদেরকে কেউ চিনবে না। কিন্তু আপনারা একটা নতুন দল, আপনাদের এখন মানুষকে চেনানো দরকার। আপনাদেরকে মানুষকে বোঝাতে হবে যে আপনি একটা ডিফারেন্ট পলিটিক্স নিয়ে সামনে আসছেন। সেই বোঝানোর কাজটা আপনি কীভাবে করবেন, কখন করবেন? এইভাবে নির্বাচন করলে পারবেন না। আমি তাদেরকে পরামর্শ, আমার সঙ্গে যেটুকু জিজ্ঞাসা করেছিল, পরামর্শ তো না, আমি আমাদেরকে বলেছিলাম যে আপনাদের উচিত হবে আরও 5 বছরের লক্ষ্য নিয়ে রাজনীতি নেওয়া। এই নির্বাচন আপনার জন্য লক্ষ্য করার দরকার নাই, এই নির্বাচনকে টার্গেট করেন না, বরঞ্চ আরও 5 বছর পরের নির্বাচনকে টার্গেট করেন এবং সেইভাবে নিজের দলকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাদের প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ ছিল। তো উনি দেখলাম খুব গম্ভীর হয়ে শুনলেন। আমার মনে হলো যে ওনার মনোভূত হলো কি হলো না আমি জানি না। এখন দেখছি তারা তো সেই শর্টকাট পথে যাচ্ছে। ভাই শর্টকাট পথে কিছু করতে পারবেন না। আমি সত্যি সত্যি বলছি, আমি কিন্তু এনসিপিকে নিয়ে একসময় আশাবাদী ছিলাম। আমার মনে হয়েছিল এই ইয়াং ছেলে মেয়েগুলো এরা বোধহয় নতুন কিছু করতে চায়, এদের বোধহয় লোভ লালসাটা কম। কিন্তু এতদিন পরে এসে প্রায় 1.5 বছরের কম সময়, এই বছরে তো ফেব্রুয়ারিতে তারা হয়েছে, তাদের জন্ম হয়েছে, তার মানে কয় বছর হলো, মানে আপনার ধরেন গিয়ে এই 10 মাস 11 মাসের মতো সময়। এই সময়ের মধ্যে এরা কেবল গড্ডালিগা প্রভাবে গাই ভাষায় নাই, এরা আসলে প্রমাণ করেছে যে তাদের বয়স কম এবং তাদের এই অল্প সময়ের মধ্যে কত বেশি উপার্জন করা যায়, কত বেশি মানে মাল পানি কামানো যায়।